আসসালামু আলাইকুম। আফসানা পিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নির্বাচন কমিশন দক্ষতার সাথে কাজ করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন। সকালে রাজধানী শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের কারণে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এগিয়ে যাবে তার দল। বিএনপির প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে তার সমাধিতে সকাল থেকে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ ৩ ইস্যুতে আজ দ্বিতীয় দিনের মতো আগারগাঁওয়ে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সহ অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচি ঘিরে ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। ব্যারিকেডের সামনের সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সরাসরি চলে যাচ্ছি লাইভে। হয়ে রাজনীতি করতো না। জাতীয়তাবাদী ছাত্রদল সেই সংগঠন। মেহেদী, ওখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানান। আগারগাঁওয়ের যে নির্বাচন ভবন, সেই নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় পর্যায়ে নেতারা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে নেতাকর্মীরা রয়েছে তারা ৩ দফা দাবিতে আন্দোলন করছেন, এখানে বিক্ষোভ করছেন। আপনি জানেন যে গতকাল থেকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে এবং তারা আজও বিক্ষোভ চালিয়ে যাবেন সেটি তারা গতকালই ঘোষণা করেছেন। এখানে ৩ দফা দাবির জায়গায় তারা সুস্পষ্টভাবে কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশন যে পোস্টাল ব্যালট ছাপিয়েছে সেখানে তারা পক্ষপাত দুষ্টতা দেখছেন এবং নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং সেই জায়গা থেকে সামনে যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচন কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সেই প্রশ্ন তারা রেখেছেন এবং সেই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত না এই যে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটির সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এখানে দেখছেন যে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন, তারা দফায় দফায় পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন এবং নির্বাচন কমিশনের এই যে একটি স্বাধীন সংগঠন, স্বাধীন সংস্থা, কিন্তু তাদের পক্ষপাত দুষ্টতা যদি সামনে চলে আসে তখন জাতীয়ভাবে একটি প্রতিষ্ঠানকে বিতর্কিত হয়ে পড়ে, সেটি তারা বলছেন যে সেটি কোনোভাবেই কাম্য নয়। এখানে ছাত্রদলের এই মুহূর্তে সাধারণ সম্পাদক রয়েছেন নাসিরউদ্দিন নাছির, কিছুক্ষণ পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন। তো এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন তারা যতক্ষণ পর্যন্ত ইসি থেকে কোনো ধরনের নির্দেশনা না আসবে এবং এই ধরনের কোনো একটি চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত আসে না পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। তো এখন পর্যন্ত যদি বলি যে এই ছিল সবশেষ পরিস্থিতি আগারগাঁও থেকে। পরবর্তীতে আরো কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো। আফসানা, জানছিলাম মেহেদী হাসানের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনে প্রতি প্রার্থীর ব্যয়সীমা ২৫ লাখ টাকা। একজন ভোটারের পেছনে প্রার্থী খরচ করতে পারবেন ১০ টাকা করে। সেটিও আগামী ২২ জানুয়ারির পর ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার আগেই কোনো কোনো প্রার্থী শুধু ফেসবুকে নিজের বিজ্ঞাপন প্রচার করে খরচ করে ফেলেছেন সমপরিমাণ অর্থ। দলীয়ভাবে ফেসবুক বিজ্ঞাপনে এগিয়ে বিএনপি, তারপরই জামায়াতে ইসলামীর অবস্থান। এনটিভির অনুসন্ধানে এমন তথ্য বের হয়ে এসেছে।
সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী জাতীয় নির্বাচনে একজন প্রার্থী ভোটার প্রতি খরচ করতে পারবেন 10 টাকা, আর 2.5 লাখের কম ভোটারের আসনে সর্বোচ্চ খরচের অনুমতি আছে 25 লাখ টাকা পর্যন্ত। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। সে মোতাবেক প্রার্থীরা এই টাকা খরচ করতে পারবেন কেবল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরদিন আগামী 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই কোনো প্রার্থী নির্বাচন কমিশনের নির্ধারিত ব্যয়ের প্রায় সমপরিমাণ অর্থ খরচ করেছেন পোস্টার, ব্যানার, মিটিং মিছিলের বাইরে কেবল ফেসবুক বিজ্ঞাপনেই। ঢাকা 17 আসনে মোট ভোটার 3,33,775 জন। সে অনুযায়ী ওই আসনে প্রার্থীরা খরচ করতে পারবেন 33,37,750 টাকা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান নির্বাচন তফসিল ঘোষণার আগেই 2025 সালের 26 জানুয়ারি থেকে 9 ডিসেম্বর পর্যন্ত শুধু ফেসবুকের প্ল্যাটফর্ম মেটায় 310টি বিজ্ঞাপন দিয়ে খরচ করেছেন $20,299, অর্থাৎ 24,86,000 টাকার বেশি, যা প্রার্থীর মোট ব্যয়সীমার 74.48%। আমাদের 300 আসনে আমি ধরে নিচ্ছি মেজর 2টা দলের 600 প্রার্থী আছে। আপনি চিন্তা করেন একজন যদি 1 লাখ টাকা করে খরচ করে কত টাকা, 10 লাখ টাকা খরচ করলে কত টাকা, এই টাকা কিন্তু আমার দেশে থাকছে না, আমার দেশে বাইরে চলে যাচ্ছে। এদিকে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ফেসবুক বিজ্ঞাপনের দৌড়। মেটার দেওয়া তথ্য বলছে চলতি বছরের 7 জানুয়ারি থেকে আগের 90 দিনে নারায়ণগঞ্জের 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ফেসবুক বিজ্ঞাপনে খরচ করেছেন 2,36,000 টাকা। একই দলের গাজীপুরের 4 আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান 2,35,500 টাকা। কুমিল্লার 9 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল কালাম খরচ করেছেন 2,16,000 টাকা। টাঙ্গাইল 8 আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের খরচ 2,16,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রার্থী কিন্তু এই কাজটি করছেন, তারা প্রচারণায় তাদের ব্যয় করছেন। এখন দেখার বিষয় হচ্ছে তারা কতটুকু ব্যয় করেন। যেমন আমরা তফসিলের আগে কিন্তু এক ধরনের ট্রেন্ড দেখেছি যে অনেকে মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে $20,000, $15,000 পর্যন্ত কিন্তু তারা তফসিলের আগেই খরচ করে ফেলেছেন। প্রতীক বরাদ্দের পরে এটার ইন্টেন্সিটিটা আরও বাড়বে। এদিকে রাজনৈতিক দলের পক্ষে বিজ্ঞাপনের ব্যয়ের খাতায় সবচেয়ে বেশি এগিয়ে বিএনপির 2টি ফেসবুক পেজ। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির পেজ থেকে গত 1 বছরে বিজ্ঞাপন দেওয়া হয়েছে প্রায় 20 লাখ টাকার, আর বিএনপি মিডিয়া সেল পেজ থেকে প্রায় 16 লাখ টাকার বিজ্ঞাপন সম্প্রচার করা হয়েছে। দলীয় পেজ থেকে বিজ্ঞাপন খরচে বিএনপির পর অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামীর। দলটির অফিসিয়াল পেজ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে 51,800 টাকার বেশি। যত ব্যয় করে সবগুলোই ঘোষণা করা উচিত, সবগুলোই তাদের হিসাবের মধ্যে আসা উচিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আমি আশা করি নির্বাচন কমিশন এগুলো মনিটর করবে এবং পরবর্তীতে যারা ব্যয়সীমা লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অন্যদিকে মেটা বিজ্ঞাপনে 1 টাকাও খরচ করেনি বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে ডিজিটাল প্ল্যাটফর্মে চলা এই আগাম ব্যয়ে তৈরি হচ্ছে অসম প্রতিযোগিতা। বিশ্লেষকদের সতর্কতা, কমিশন এখনই নজরদারি না বাড়ালে নির্বাচনের মাঠে ধীরে ধীরে আরও একতরফা হয়ে পড়তে পারে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও মব সৃষ্টির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। গতরাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী 22 জানুয়ারি সকাল 11টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। শনিবার বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সমাবেশ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করতে বললে তিনি ম্যাজিস্ট্রেটকে হেনস্থা করেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সাথে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চুক্তি স্বাক্ষর হয়নি, তবে পুরো প্রকল্প নিয়ে উভয় দেশের সম্মতিতে মেমোরেন্ডাম স্বাক্ষর হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিস্তা প্রকল্প কার্যক্রম শুরু করতে না পারলেও রাজনৈতিক সরকারগুলোর সময়ে সেটি সম্ভব বলেও উপদেষ্টা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এটি একটি বড় প্রকল্প, কত খরচ হবে এখনও তা নির্ধারণ করা সম্ভব হয়নি। সকালে জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রংপুর জেলার কাউনিয়া উপজেলার নদীর 10 নম্বর ঘাট গাজীরহাট ও কাউনিয়া রেল সেতু প্রাঙ্গণে চীনা রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল পরিদর্শনে যান। পানির ন্যায্য হিস্যা এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি 54 বছরের কথাটা আগে জিজ্ঞেস করেন, তারপরে 1.5 বছরের কথাটা জিজ্ঞেস করেন। আর 2 নম্বর কথা হচ্ছে, এগুলো যেহেতু বড় রাজনৈতিক ইস্যু, আমরা মনে করি নির্বাচিত সরকার এসে এটা করাটাই ভালো। নির্বাচিত সরকার এসে যেন তাদের আর অপেক্ষা করতে না হয়, সেই প্রস্তুতিটা আমরা গঙ্গার ক্ষেত্রে এবং তিস্তার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই করে দিয়েছি। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপ সহ 10 জনকে হত্যায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার তাদের বিরুদ্ধে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল। অভিযোগে বলা হয়, 19 ও 21 জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। নারায়ণগঞ্জ ক্লাবে কবে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের সকল অস্ত্র লুট করে তারা শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এমনকি ওবায়দুল কাদেরের সাথে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র নিয়ে মাঠে নামেন। এসব অভিযোগ সহ মোট 3টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সাকসু নির্বাচন বন্ধের অপচেষ্টা করা হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম। সকালে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রশাসন যখন নির্বাচনের শেষ মুহূর্তের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, ঠিক তখনই একটি মহল পেশি শক্তির মাধ্যমে এ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পায়তারা করছে। আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্র সমাজের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার বিষয় ছিল প্রতিটি ক্যাম্পাসেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সে লক্ষ্যে ক্যাম্পাসে নিয়মিত ও কার্যকর ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা। খেলার খবর, 2026 টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আগামী 21 জানুয়ারির মধ্যে বিসিবিকে সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। ESPN ক্রিক ইনফোকে এমনটাই জানিয়েছে আইসিসির এক সূত্র। একই বিষয়ে সরব ভারত পাকিস্তানের গণমাধ্যমও। বাংলাদেশের অবস্থান আইসিসি না মেনে নিলে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তান, এমনটাই দাবি সে দেশের গণমাধ্যমের। এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে গ্রুপ পরিবর্তনের সুযোগ নেই। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 19 দিন, কিন্তু এখনও নিশ্চিত হয়নি বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। যদিও ESPN ক্রিক ইনফোর প্রতিবেদন জানিয়েছে 21 তারিখের মধ্যে বিসিবিকে সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। শনিবার অনুষ্ঠিত হওয়া বৈঠকে বিকল্প হিসাবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি সূচি বা গ্রুপ পরিবর্তনে রাজি হয়নি। তবে বিসিবি যদি শেষ পর্যন্ত ভারতে যেতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প দল হিসাবে স্কটল্যান্ডকে নেওয়ার সম্ভাবনা জানানো হয়েছে প্রতিবেদনটিতে। এদিকে পাকিস্তানি গণমাধ্যমের দাবি, আইসিসির সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে না গেলে বিশ্বকাপ খেলা নিয়ে আবারও ভাববে পিসিবি। এছাড়াও এই বিষয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকেই পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতীয় গণমাধ্যম অবশ্য গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ক্রিকেট আয়ারল্যান্ডের বরাত দিয়ে সে দেশের গণমাধ্যম জানিয়েছে গ্রুপ পরিবর্তনের কোনো সুযোগ নেই। ফলে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যে সংকট তৈরি হয়েছে তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে 21 তারিখ পর্যন্ত। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।